হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 13.1 অধ্যায়টি নিয়ে। 13.1 অধ্যায়টি মূলত সমান্তর ধারার উপর। সমান্তর ধারা সম্পর্কে ধারণা রাখতে হলে সমান্তর ধারার সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা রাখতে হবে। তো চলুন সমান্তর ধারার যে সূত্রগুলো আছে সেগুলো সম্পর্কে একটু খুঁটিনাটি ধারণা করে আসি। সমান্তর ধারা কি সেটা আগে চিনতে যদি পারি তাহলে আমরা সমান্তর ধারার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবো। সমান্তর ধারা কেমন হবে মনে রাখবেন, পাশাপাশি দুটি পদের অন্তর যদি সমান হয় তাহলেই ওই ধারাটাকে আমরা সমান্তর ধারা বলতে পারবো। যেমন এখানে ধরুন 2 + 4 + 6 + 8 + ... একটি ধারা। এই ধারার পাশাপাশি দুটি পদ অর্থাৎ 2 এবং 4 এর অন্তর, 4 এবং 6 এর অন্তর এবং 6 এবং 8 এর অন্তর যদি সমান হয় তাহলে আমরা এই ধারাটাকে সমান্তর ধারা বলতে পারবো। তো দেখি এখানে 2 আর 4, তো 4 থেকে 2 গেলে থাকে কত? 2। আবার এখানে 6 4 এর পার্থক্য কত হয়? 2। আবার এখানে 6 8 এই দুইটার পার্থক্য কত হয়? 2। তো দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকটির পরপর দুটি পদের অন্তর অর্থাৎ পার্থক্য আমরা 2 2 অর্থাৎ সমান পাচ্ছি। তাহলে এই ধারাটাকে আমরা কি বলতে পারবো? সমান্তর ধারা। তো সমান্তর ধারা কখন আমরা বলতে পারবো? যখন পরপর দুটি পদের অন্তর সমান হবে তখন আমরা সেই ধারাটিকে বলতে পারবো সমান্তর ধারা। ক্লিয়ার? ওকে। সমান্তর ধারার কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো হলো, যেমন সমান্তর ধারার n-তম পদ সমান সমান, সমান্তর ধারার n-তম পদ হচ্ছে a + n-1 * d। ওকে। আর সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn দ্বারা প্রকাশ করা হয়। সমষ্টি হচ্ছে, খেয়াল করুন, n সংখ্যক সমান্তর ধারার n-তম পদের সমষ্টি যেটা, সেই সূত্রটাই n-তম পদের মতোই সেম সূত্র, জাস্ট একটু পার্থক্য আমি দেখাচ্ছি। এখানে আপনারা যেই সূত্রটা আছে সেই সূত্রটাকে উঠাবেন, প্লাস n-1 * d। এখন এই সূত্রটার সাথে এর সাথে 2 দিবেন এবং এটাকে আপনারা সেকেন্ড ব্র্যাকেটে আটকে এর বাহিরে n/2 দিবেন। এই হচ্ছে আমাদের সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। জাস্ট n-তম পদের যে সূত্রটা a + n-1 * d, এই সূত্রটাই জাস্ট একটু ডিফারেন্স, এর সাথে এখানে 2 গুণ হবে এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে বাহিরে n উপরে নিচে 2 দিতে হবে। এই হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। এখন আমরা এখানে এটা কি এবং nটা কি এবং dটা কি এগুলো নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে আমাদের প্রথম পদ, ধারার প্রথম পদ। তো এটা হচ্ছে আমাদের প্রথম পদ। ডিটা হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর অর্থাৎ সাধারণ অন্তরটা কি মনে রাখতে হবে যে দ্বিতীয় পদ বিয়োগ অর্থাৎ মাইনাস প্রথম পদ। আবার এইভাবে হতে পারে যে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, এইভাবে। অর্থাৎ পরপর দুটি পদের পার্থক্যই হচ্ছে ডি এর মান আর ডিটাই হচ্ছে সাধারণ অন্তর। তো এখানে এ হচ্ছে আমাদের ধারার প্রথম পদ
এবং ডি হচ্ছে সাধারণ অন্তর, আর এন হচ্ছে পদ সংখ্যা। এন হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ কততম পদ সেটাই হচ্ছে এন। তো চলুন এখন আমরা একটু এগুলো কিভাবে নির্ণয় করব সেগুলো একটু শিখে নেই। এখানে একটি ধারা আমি যদি বলি 2 4 6 8 ডট 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 ডট, এটা মনে করেন একটি ধারা। এখন যদি বলি এ, এর মান কোনটি? ধারার প্রথম পদই হচ্ছে এ, তাহলে এই যে ধারা, এই ধারার প্রথম পদটা কত? 2। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তাহলে প্রথম পদ যেহেতু 2, এখানে এর মান কত হবে? 2। এবং সাধারণ অন্তর হচ্ছে পরপর দুটি পদের বিয়োগফল, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ। সবগুলো তো আর নির্ণয় করার প্রয়োজন নেই, আমরা একটা নির্ণয় করলেই বুঝতে পারবো। তো এখানে ডি সমান সমান আমরা কি নির্ণয় করতে পারি? 4 - 2 = 2। এই হচ্ছে সাধারণ অন্তর। আর এন, এখন যদি আমরা বলি এখানে যেহেতু 4টি পদ দেওয়া আছে, আমরা যদি বলি ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ ওইগুলো নির্ণয় করতে, তখন এই এন এর মানটাই হবে পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ। এখন প্রশ্নে যদি বলা হয় এরকম একটি ধারা দিয়ে, যদি প্রশ্নে বলা হয় যে 11তম পদ নির্ণয় করো, অর্থাৎ এখানে বললো যে 11তম পদ কত, তাহলে 11তম পদ বলেছে, তাহলে এখানে এনতম পদটাই হচ্ছে 11। কততম পদ? 11তম পদ, তাহলে এন এর মানটা হচ্ছে 11। তো যদি আমরা 11তম পদটা নির্ণয় করতে যাই, তাহলে সূত্রটা কি হবে? উপরে আমরা লিখেছি সমান্তর ধারার এনতম পদ হচ্ছে এটা। তো এই যে এই জায়গায় এন এর পরিবর্তে আমরা 11 লিখবো, এবং এর পরিবর্তে এটা লিখবো, আর ডি এর পরিবর্তে এটা লিখবো, তাহলে আমাদের 11তম পদটা নির্ণয় হয়ে যাবে। আবার যদি বলে 11তম পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে কি হবে? এই যে 11তম পদের সমষ্টি, এখানে এন এর পরিবর্তে 11 হবে, আর জাস্ট এই এর মান, ডি এর মান। তো চলুন আমরা একটু বইতে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করি। তার আগে আমি আরেকবার রিভিশন ভালোভাবে দিয়ে নিচ্ছি। সমান্তর ধারা কিভাবে চিনব সেটা তো আমি বলেছি, যে পরপর দুটি পদের অন্তর যদি সমান হয়, তাহলে সেই ধারাটিকে আমরা সমান্তর ধারা বলতে পারবো। এবং সমান্তর ধারার প্রথম পদই হচ্ছে এ, এবং পরপর দুটি পদের যে অন্তর পাবো সেটাই হচ্ছে ডি, অর্থাৎ সাধারণ অন্তর। সেটা হচ্ছে সাধারণ অন্তর। এবং যেইতম পদ, যততম পদটা আমাদের নির্ণয় করতে বলবে, যততম পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে, সেটাই হচ্ছে এন, অর্থাৎ পদ সংখ্যা। তো এই দুটো সূত্র আপনারা ভালোভাবে খেয়াল করবেন। প্রথম এনতম পদ হচ্ছে এ প্লাস n - 1 × ডি, আর এনতম পদের সমষ্টি হচ্ছে জাস্ট প্রথম সূত্রটাই, এখানে এর সাথে 2 গুণ করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে n/2। ওকে, ক্লিয়ার? তো চলুন আমরা বইতে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তার আগে একটু কথা, এখানে আরও দুটি সূত্র আপনারা প্রয়োজনে পেতে পারেন। সেটি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যা আমরা চিনি, সেগুলো কি? 1 2 3 4 5 6 ডট ডট ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেমন 1 2 3 1 2 3 4 5, এগুলো হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। তো এগুলো যদি স্বাভাবিক সংখ্যা, এখন যদি বলে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র, অর্থাৎ প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল, সেই ক্ষেত্রে আমরা সূত্রটি কি দিব? তো আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে প্রথম পদটা কত হয়? 1। তাহলে সাধারণ অন্তরটা এখানে কত হবে? দেখুন, 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ ডি এর মানও 1 এবং এর মানও কত? 1 পাচ্ছি। তাহলে আমাদের nতম পদ, অর্থাৎ nতম পদের সূত্র অনুযায়ী, এই যে এই সূত্র অনুযায়ী আমরা কি করতে পারবো? এইভাবে নির্ণয় করতে পারবো। তো খুব সহজে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্রটা, সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি
সমান সমান হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। ওকে, এই হচ্ছে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র। তো এই যে তিনটা সূত্র, এই তিনটে সূত্র দিয়ে আপনারা সমান্তর ধারাগুলো করতে পারেন। আরও কিছু সূত্র আছে, সেগুলো হচ্ছে গুণোত্তর ধারার আওতায় পড়ে। তো সেই সূত্রগুলো আমরা যখন 13.2 করব পরবর্তী ক্লাসগুলোতে, সেগুলো আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো আমরা সমান্তর ধারা সাধারণত এই তিনটি সূত্র নিয়ে আলোচনা করেছে। তো এই তিনটি সূত্র নিয়ে আমরা এখন বইয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, তো চলুন 5 নম্বর সমস্যাটি খেয়াল করি। এখানে একটি ধারা দেওয়া আছে 2 - 5 - 12 - 19 - ... একটি ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে বলছে। তো এখানে খেয়াল করুন, এখানে বলে দিয়েছে 12তম পদ, তাহলে পদ সংখ্যা n সমান সমান কত? এখানে 12। তো একটি আমরা পেলাম। এখন এই যে একটি ধারা দেওয়া আছে 2 - 5 - 12 - 19 ... এই ধারা থেকে আমাদের সূত্র অনুযায়ী মানগুলো আগে বের করে নিতে হবে। তো যেহেতু আমাদের তমপদ এবং অন্তর সাধারণ অন্তর বের করতে বলেছে, তাহলে আমরা এখানে লিখে নেই প্রদত্ত ধারার প্রথম পদ a সমান সমান কত? এখানে যেহেতু প্রথম পদটা আমাদের 2, তাহলে প্রথম পদ a সমান সমান হবে কত? 2। অতএব সাধারণ অন্তর আমরা কি ধারা প্রকাশ করি? ডি ধারা। তো সাধারণ অন্তর নির্ণয় করার সূত্র কি? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তো এখানে দ্বিতীয় পদটা কি? এখানে কিন্তু -5 হচ্ছে দ্বিতীয় পদ। কিভাবে? এখানে 2 - 5 - 12 - 19 তো এইভাবে যদি আমরা ধারাটারে সাজাই, দেখুন 2 প্লাস -5 প্লাস -12 প্লাস -19। তো এই যে এখানে দ্বিতীয় পদটা কি? -5 এবং প্রথম পদটা হচ্ছে 2, চতুর্থ পদটা হচ্ছে -12। তো এইভাবে ডি এর মানটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে -5 বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 2 সমান সমান -5 এবং -2 = -7 হয়। তাহলে আমরা সাধারণ অন্তরটা কত পেয়ে গেলাম? -7। এখন এখানে 12তম পদ নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি? আমরা জানি সমান্তর ধারার nতম পদটা কি? a প্লাস n-1 ইন্টু ডি। তো এখানে আমরা জানি nতম পদ হচ্ছে এটা। তো আমাদের নির্ণয় করতে বলেছে 12তম পদ, তাহলে এখানে n এর মানটা কত হবে? 12। তো অতএব সমান্তর ধারার 12তম পদ সমান সমান এখানে এর জায়গায় থাকবে n এর পরিবর্তে কত হয়ে যাবে? 12 - 1 ইন্টু ডি। এখন এর মানটা আমরা বসাই দেই। এখানে এর মান হচ্ছে 2 প্লাস 12 থেকে 1 চলে গেলে থাকে 11 এবং এটার সাথে ডি এর মানটা হচ্ছে -7। তো -7 এখানে গুণ করতে হবে, সে কারণে আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিলাম। তো এখন ক্যালকুলেশন করি। 2 থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস, 11 আর 7 গুণ করলে 77। তো 77 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকবে -75। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব 12তম পদ
12তম পদ মাইনাস 75 অ্যান্সার। তো চলুন পরবর্তী সমস্যায় চলে যাই। 6 নম্বর যে সমস্যাটি, সেখানেও আরেকটি ধারা দেওয়া আছে এবং ধারাটির কোন পদ 392 সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কোন পদ অর্থাৎ nতম পদটাই আমাদের বের করতে বলেছে। এখানে বলে দেয় না যে এততম পদ, তো আমাদের কোন পদ যদি বলে তার মানে হচ্ছে n এর মানটা ধরতে হবে যে nতম পদটা হচ্ছে এত। এখানে যদি কোন পদ এবং কোন পদের সমষ্টি কথাটা বলা হয় তাহলে আপনারা ধরে নেবেন যে ধরি nতম পদ হচ্ছে এত অথবা nতম পদের সমষ্টি হচ্ছে এত। যেহেতু এখানে বলেছে ধারাটির কোন পদ 392, তাহলে আমাদের ধরতে হবে ধরি ধারাটির nতম পদ হচ্ছে 392। তো এখানে আমাদের n এর মানটা নির্ণয় করতে হবে। তার আগে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তরটা নির্ণয় করে নিই। যেহেতু ধারাটি 8, 11, 14, 17 ডট 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 দেওয়া আছে, তো প্রদত্ত ধারার প্রথম পদটা কত? 8। তো প্রদত্ত ধারার প্রথম পদ a = 8। অতএব সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 11 আর প্রথম পদ হচ্ছে 8, ইকুয়ালটা থাকে 3। ওকে, এই হচ্ছে আমাদের সাধারণত ডি এর মান। তাহলে এখানে আমাদের কোন পদটা 392 ধরি nতম পদ সমান সমান 392। তাহলে আমরা nতম পদের একটা সূত্র জানি। আমরা জানি nতম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এখন খেয়াল করি, এটাও আমরা ধরে নিয়েছি nতম পদ এবং এটাও আমরা nতম পদের একটা সূত্র জানি। তাহলে দোনোটাই যেহেতু nতম পদ, তো এটা সমান আমরা এটা লিখতে পারি না? ওকে, তো যেহেতু এটাও nতম পদ এটাও nতম পদ, তাহলে এটা আর এটা সমান হওয়ার কথা। তো এখন কি হবে, প্রশ্ন মতে দিয়ে আমরা এটা সমান এটা লিখতে পারি। এই সাইডে করে প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 392, বা এখানে এর মান আমরা পেয়েছিলাম 8 প্লাস n এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, আর ডি এর মানটা পেয়েছিলাম 3। ওকে, এখন এই পাশে যে 8 প্লাস আছে ওই পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু 8 এই পাশ থেকে এই পাশে যদি আসে তাহলে মাইনাস হয়ে যাবে 8। এখন এখানে 3 দিয়ে আমরা এটাকে গুণ করি। 3 আর n গুণ করলে হচ্ছে 3n মাইনাস 3 আর 1 গুণ করলে হচ্ছে 3 ইকুয়াল টু, এখান থেকে যদি 8 বিয়োগ করি আমরা তাহলে কত হয়? 84। ওকে, আবার খেয়াল করি, এখানে 3n, এ পাশে 3 আমরা মাইনাস, তো ওই পাশে যদি নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে। ওকে, এখন এখানে খেয়াল করি, এখানে 3 যোগ করলে হচ্ছে আমাদের 387, আর এখানে যেহেতু 3 গুণ আকারে আছে তো আমাদের শুধু n এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা nটা এই পাশে রাখলাম আর 3টা ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কি হবে, 3 গুণ আকারে আছে তাহলে
ভাগ হয়ে যাবে। এখন যদি আমরা 3 দিয়ে এটাকে ভাগ করি তাহলে 3 12 36, হাতে থাকে 2 27 অর্থাৎ 9, অর্থাৎ n এর মান হচ্ছে 129। তো এই হচ্ছে আমাদের n এর মান, অর্থাৎ এখানে যে আমরা ধরেছিলাম n তম পদ 392, তাহলে আমরা বলতে পারি যে 129 তম পদটা হচ্ছে 392। অতএব 129 তম পদ সমান সমান 392 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন পরবর্তী সমস্যায় চলে যাই। পরবর্তী 7 নম্বরে আরও একটি ধারা দেওয়া আছে, সেখানে বলা হয়েছে ধারাটির কোন পদ 301, অর্থাৎ এখানে 6 আর 7 একদম সেম প্রসেসের অঙ্ক। আপনারা এটা নিজেও করতে পারেন। আমার সমাধান দেখার আগে আপনারা ট্রাই করবেন এবং তারপর ট্রাই করার পর আমার সমাধানটা দেখে দেখে মিলাবেন। তো এখানেও সেম একইভাবে ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু 4, অতএব সাধারণ অন্তর d সমান সমান এখানে দ্বিতীয় পদ হচ্ছে 7 বিয়োগ প্রথম পদ হচ্ছে 4 ইকুয়াল টু 3। তো এখানে আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম। এখানে বলা হয়েছে যে কোন পদ 301, তাহলে আমরা ধরি n তম পদ সমান সমান 301। তো আমরা জানি সেম প্রসেসে আমরা জানি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এটাও n তম পদ এবং এটাও n তম পদ, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। তো সেম প্রসেসে প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 301, বা এর মান হচ্ছে এখানে 4 প্লাস n মাইনাস 1 আর ডি এর মান হচ্ছে 3 ইকুয়াল টু 301। এখানে 4টা প্লাস আছে, ওই পাশে নিয়ে গেলে আমরা মাইনাস হয়ে যাবে। n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু, তো 4 যদি এখান থেকে মাইনাস করে তাহলে আমাদের হবে 297। ওকে, বা এখান থেকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3n মাইনাস 3 ইকুয়াল টু 297, বা 3n এখানে 3টা মাইনাস ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তো 3 যদি এখানে গুণ করি আমরা তাহলে আসবে 300, বা n ইকুয়াল টু 3। এখানে গুণ ছিল, এখানে ভাগ হয়ে গেছে, অতএব n এর মান কত আসছে 100। তাহলে কততম পদের মানটা 301, 100তম পদের মানটা হচ্ছে 301। তাহলে অতএব 100তম পদ 301 অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তীগুলো সমাধান করার চেষ্টা করি। এখানে 8 নম্বরে যে সমস্যাটি আছে সেটি হচ্ছে, এখানে বলা হয়েছে যে কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে, অর্থাৎ আপনারা খেয়াল করুন m-তম পদটা বলা হয়েছে n এবং n-তম যে পদটা সেটা বলা হয়েছে m। তো এরকম যদি হয় তাহলে m প্লাস n-তম পদটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে।
তাহলে এখানে যেহেতু দেওয়াই আছে তাহলে আমাদের কোনো ধরার কাজ নাই, আমরা দেওয়া আছে দিয়ে করতে পারি। দেওয়া আছে দেওয়া আছে m তম পদ n এবং n তম পদ m। তাহলে খেয়াল করি আমরা এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর কিন্তু দেওয়া নাই। তো প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি দেওয়া না থাকে তো আমরা একটু ধরে নেই, এটি ধরি বা মনে করি প্রথম পদ সমান সমান a এবং সাধারণ অন্তর সমান সমান d ধরে নিলাম। তাহলে এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর যেহেতু আমরা পেয়েছি, m তম পদের জন্য একটা সমীকরণ হবে, n তম পদের জন্য একটা সমীকরণ হবে। তো সমীকরণ দুটো আমরা লিখে ফেলি। অতএব m তম পদ সমান সমান কত, a প্লাস, এখানে কিন্তু m আছে তাহলে সূত্রে কি হবে, m হবে -1 ইন্টু d এবং n তম পদ সমান সমান a প্লাস n -1 ইন্টু d। তো এটা হচ্ছে আমাদের m তম পদ, এটা হচ্ছে n তম পদ। আবার দেওয়া আছে m তম পদের এটা এবং n তম পদ হচ্ছে এটা। তো এটা আর এটা সমান হয় এবং এটা আর এটা সমান হয়। তো প্রশ্ন মতে দিয়ে আমরা দুটো সমীকরণ লিখতে পারি। তো প্রশ্ন মতে এখানে a প্লাস m -1 ইন্টু d ইকুয়াল টু n। আবার এখানে একটু কারেকশন করে নেই, a প্লাস d ধারা দুইটাকে গুণ করি, d আর m গুণ করলে হয় md মাইনাস d ধারা 1 কে গুণ করলে হয় d ইকুয়াল টু n। ওকে, এই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এবং a প্লাস n -1 ইন্টু d ইকুয়াল টু m, এটা হচ্ছে আমাদের 2 নং এর, অর্থাৎ n তম পদ, n তম পদের মান হচ্ছে m, এই কারণে এটা হচ্ছে। এখানে একটু কারেকশন করে নেই, a প্লাস d ধারা যদি আমরা গুণ করি তাহলে হবে nd মাইনাস d ইকুয়াল টু m, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এই দুটো সমীকরণ আমরা এখান থেকে যোগ বিয়োগ করলেই a এবং d এর মানটা পেয়ে যাব। তো এখানে আমরা যোগ বিয়োগ করি, চলুন। এখানে প্রথমটা এবং দ্বিতীয়টা আমরা একটু যদি যোগ বিয়োগ করি তাহলে কি হয়, প্রথমে আমরা একটু বিয়োগ করি, 1 বিয়োগ 2 করে, তো 1 বিয়োগ যদি 2 করি, একের সমীকরণ হচ্ছে a প্লাস md মাইনাস d ইকুয়াল টু n, আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু m। এখন যেহেতু আমরা বিয়োগ করব তাহলে সাইনগুলো অবশ্যই পরিবর্তন হয়ে যাবে, তাহলে a হচ্ছে এখানে প্লাস, a হচ্ছে এটা মাইনাস, এটা কাটা, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে থাকছে কি md মাইনাস nd।
আর এই ডি হচ্ছে এটা মাইনাস এটা প্লাস, অর্থাৎ এটা এটা কাটা। তাহলে এখানে থাকছে কি এন মাইনাস এম। ওকে, তো এখানে খেয়াল করি আমরা, এখান থেকে আমরা ডিটা কমন নিয়ে ফেলি। ডিটা যদি কমন নিয়ে ফেলি তাহলে কি হয়, এম মাইনাস এন থাকতেছে ইকুয়াল টু এন মাইনাস এম। এখন এই লাইনটার পরবর্তী যে লাইনটা হবে সেই লাইনটা আপনারা ভালোভাবে খেয়াল করুন। এখানে কিন্তু এন মাইনাস এম আছে আর এখানে আছে এম মাইনাস এন। কীভাবে আমাদের এন মাইনাস এম আকারে বানাইতে হবে, অর্থাৎ এটাকে হয় এন মাইনাস এম আকারে বানাইতে হবে অথবা এইটাকে এই আকারে বানাইতে হবে, অর্থাৎ এম মাইনাস এন আকারে বানাইতে হবে। যদি আমরা এইগুলো করতে যাই তাহলে কিভাবে করব, এখান থেকে একটু মুছে দেখাচ্ছি। তো দেখুন এখানে লাইনটি ছিল ডি এম মাইনাস এন ইকুয়াল টু এন মাইনাস এম। হয় এইটাকে এই আকারে বানাইতে হবে অথবা এইটাকে এই আকারে বানাইতে হবে। কিভাবে বানাবো, বা ডি ইকুয়াল টু এন মাইনাস এম এম মাইনাস এন। যদি আমরা এই দুইটা সমান করি তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। ইকুয়াল টু, খেয়াল করি উপরেরটা থেকে আমরা মাইনাস কমন নিয়ে ফেলি, তাহলে কি হয়ে যাবে, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে এবং মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস এন হয়ে যাবে এবং এটা হয়ে যাবে প্লাস এম, এম মাইনাস এন। তো এখানে আমি আবার বুঝাচ্ছি, খেয়াল করুন, হয় এই রাশিটাকে এই আকারে বানাইতে হবে অথবা এই রাশিটাকে এই আকারে বানাইতে হবে। তো যেহেতু আমরা উপরে নিয়ে কনভার্ট করি, প্রথমে মনে রাখতে হবে এখান থেকে মাইনাস কমন নিতে হবে। হয় এটা থেকে মাইনাস কমন নেবেন অথবা এটা থেকে মাইনাস কমন নেবেন। আর মাইনাস কমন নিলে কি হয়ে যায়, প্লাসগুলো মাইনাস হয়ে যায়, মাইনাসগুলো প্লাস হয়ে যায়। তো এখান থেকে যদি আমরা কমন নেই মাইনাস, তাহলে এটা এনটা হয়ে যাবে মাইনাস এন এবং এমটা হয়ে যাবে প্লাস এম। কীভাবে, আবার গুণ করলে আবার আগের মতো হয়ে যাবে। দেখুন মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, এখন দেখি আমরা কি হয়, বা ডি ইকুয়াল টু মাইনাস, সাজিয়ে লিখি একটু, এম মাইনাস এন আর নিচে এম মাইনাস এন, অর্থাৎ এখন আমাদের সমান হয়েছে। তো আমরা এখন কেটে দিতে পারি। তো অতএব ডি এর মানটা কি আসতেছে, মাইনাস ওয়ান আসতেছে। তো এখন এই ডি এর মানটা আমরা হয় 1 নংয়ে বসাইতে পারি অথবা 2 নংয়ে বসাইতে পারি। যেই কোনো সমীকরণে বসাইলে আমরা এর মানটা পেয়ে যাব। তো আমরা 1 নংয়েই বসাই। তো চলুন 1 নংয়ে বসাই। ডি এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তো 1 নংয়ে বসানোর পর আমরা দেখি কি হয়, এ প্লাস এম, এম এর সাথে ডি আছে, তো ডি এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান, তারপর হচ্ছে মাইনাস এবং মাইনাস ওয়ান। খেয়াল করুন, এ এ এম এই এম, এম এর সাথে গুণ আকারে ডি, এই কারণে মাইনাস ওয়ান গুণ, তারপরে মাইনাস ডি, এখানে মাইনাস, এই ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল টু এন। ওকে, বা এ, এখন এটা যদি আমরা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, এম দিয়ে ওয়ানকে গুণ করলে এমই থাকে। আবার এখানে প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে, সরি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় ওয়ান ইকুয়াল টু এন। বা এখন আমাদের নির্ণয় করতে হবে এর মান, তাহলে এটা আমরা এই পাশে রেখে বাকি সব ওই পাশে দিয়ে দিব। তাহলে কি হয়ে যায়, এই এমটা মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস এম হয়ে যায়, এই এন, আর এই ওয়ানটা এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস ওয়ান হয়ে যায়। এই হচ্ছে আমাদের এর মান। ওকে, তো এখন আমরা এর মানও নির্ণয় করে ফেলেছি, ডি এর মানও নির্ণয় করে ফেলেছি। তো চলুন আমরা
প্রশ্নে যেই মানটা চেয়েছে সেই মানটা নির্ণয় করি। এখানে বলেছে যে m প্লাস n তম পদ কত, তো এটা নির্ণয় করি চলুন। অতএব m প্লাস n তম পদ সমান সমান সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান। তো nটা হচ্ছে এই n সমান সমানই হচ্ছে m প্লাস n তম পদ, কারণ এত তম পদ বলছে, তাহলে পদ সংখ্যাই হচ্ছে n, তো n এর মানটাই হবে এটা m প্লাস n। এটা হচ্ছে n মাইনাস ওয়ান, সূত্রের এই যে মাইনাস ওয়ান তার সাথে গুণ হবে d। ওকে, খেয়াল করি এখানে এর মানটা আমরা কত নির্ণয় করেছিলাম, m প্লাস n মাইনাস ওয়ান প্লাস, এখন এই যে মানটা আছে m প্লাস n মাইনাস ওয়ান, এই d এর মানটা কত নির্ণয় করেছিলাম, মাইনাস ওয়ান, তো এখানে গুণ হবে মাইনাস ওয়ান। ওকে, ইকুয়াল টু এটা m প্লাস n মাইনাস ওয়ান। এখন এই যে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে মাইনাস m প্লাস n মাইনাস ওয়ান। তো দেখুন এই দুটোটা বিয়োগ করলে কি হয়ে যায়, এটা থেকে এটা চলে গেলে থাকে জিরো, অর্থাৎ m প্লাস n তম পদ হচ্ছে জিরো। অতএব m প্লাস n তম পদ জিরো, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলে দেই, এখানে আমরা একটা লাইন শিখেছিলাম যে n মাইনাস m এবং m মাইনাস n, এই লাইনটা থেকে কিভাবে এক সেম লাইন করে আমি বলে দিই আবার। এখান থেকে মাইনাস যদি কমন নেন তাহলে আমরা সমান বলে দিতে পারবো, তাহলে m মাইনাস n হয়ে যাবে আর এটা হয়ে যাবে m মাইনাস n আগের মতোই। তো এটা কাটা দিলে d এর মানটা হয়ে যাবে মাইনাস ওয়ান। তো চলুন পরবর্তী সমস্যায় চলে যাই। 9 নম্বরে একটি সমস্যা আছে, সেটি হচ্ছে একটি ধারা দেওয়া আছে এবং বলা হয়েছে যে n তম পদের সমষ্টি কত নির্ণয় করো। তাহলে আমি আগেই বলেছি কততম পদের সমষ্টি, এখানে বলেই দিয়েছে n তম পদের সমষ্টি কত, তাহলে আমরা n তম পদের সমষ্টিটা নির্ণয় করব। তার আগে এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা নির্ণয় করে নেই। এখানে প্রদত্ত ধারার প্রথম পদ a সমান সমান হচ্ছে 1 এবং অতএব সাধারণ অন্তর d সমান সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। ওকে, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n by 2 into 2a plus n minus 1 into d। ওকে, তো এখানে আমরা জাস্ট এই মানগুলো বসিয়ে দিব। n এর মান আমাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে nটা অবশ্যই রাখতে হবে, কারণ n এর মান এখানে বলে নাই যে পঞ্চম পদের সমষ্টি, ষষ্ঠ পদের সমষ্টি, এখানে সংখ্যায় বলে দেয় নাই। এখানে আমাদের নির্ণয় করতে বলেছে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ, এখানে সমীকরণ আকারে এই মানটা আসবে। তো এখানে এর মান হচ্ছে 1 n 2 into 1 প্লাস n minus 1 into d এর মান হচ্ছে 2। ওকে, n
2, এখানে 2 আর 1 গুণ করলে হয় 2, যোগ 2 দিয়ে যদি আমরা এগুলো গুণ করি, 2 দিয়ে n কে গুণ করলে 2n মাইনাস 2। ওকে, ইকুয়াল টু, এখানে 2 প্লাস 2 মাইনাস, তাহলে 2 2 বাদ গেলে থাকে, এখানে থাকতেছে কত ইন্টু 2n, এখানে 2 ভাগ, এখানে 2 গুণ, তাহলে 2 2 কাটা, আর n আর n দুটোটা গুণ, তাহলে n আর n গুণ করলে হচ্ছে n স্কয়ার, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n স্কয়ার। অতএব n সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলুন পরবর্তী সমস্যায় চলে যাই। 10 নম্বরে বলেছে একটি ধারা দেওয়া আছে এবং ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। এখানে কিন্তু সংখ্যায় বলে দেওয়া হয়েছে যে 9টি পদের সমষ্টি কত। তাহলে 9টি পদের সমষ্টি যেহেতু n হচ্ছে এখানে 9, ওকে, তাহলে এখানে 9টি পদের সমষ্টি যদি নির্ণয় করতে যাই, n এর পরিবর্তে আমরা লিখব 9। তার আগে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তরটা নির্ণয় করে নিতে হবে। তো এখানে যেহেতু ধারা দেওয়া আছে, ধারা থেকে প্রথম পদ এবং সাধারণ নির্ণয় করতে কোনো কষ্টের কাজ না। তো চলুন, প্রদত্ত ধারার প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 8, অতএব সাধারণ অন্তর d ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 16 বিয়োগ প্রথম পদ হচ্ছে 8, ইকুয়াল টু আমাদের 8 বের হচ্ছে। এই হচ্ছে আমাদের সাধারণ অন্তর। এখানে বলা হয়েছে যে 9টি পদের সমষ্টি কত। আমরা জানি nটি বা n সংখ্যক nতম পদের সমষ্টি একই কথা। nটি পদের সমষ্টি সমান সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অতএব এখানে আমাদের বলেছে 9টি পদের সমষ্টি, অর্থাৎ 9টি পদের সমষ্টি সমান সমান n এর পরিবর্তে এখানে কত হবে 9 হবে, আর এখানে 2 ইন্টু এর মান হচ্ছে 8, 8, এবং n এর মান হচ্ছে 9 মাইনাস 1, আর d এর মান হচ্ছে 8। ওকে, তো এখন আমরা একটু ক্যালকুলেশন করে নেই। ইকুয়াল টু 9 2, এখানে 2 দিয়ে যদি আমরা 8কে গুণ করি তাহলে হচ্ছে 16, প্লাস এখানে 9 থেকে 1 চলে গেলে থাকে 8, 8 আর 8 গুণ করলে 64, 16 আর 64 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 0, 6 আর 4 10, 10 এর 0 আর থাকে 1, 1 আর 1 2, 6 আর 2 8। ওকে, তো এখানে 2 দিয়ে যদি আমরা 80কে ভাগ করি তাহলে হচ্ছে 9 ইন্টু 40, 9 0 গুণে 0, 4 9 36, অর্থাৎ 360। তাহলে আমরা 9টি পদের সমষ্টি কত পেলাম 360। অতএব 9টি পদের সমষ্টি সমষ্টি 360 অ্যান্সার। ওকে, তো চলুন পরবর্তী সমস্যায় চলে যাই। এখানে 11 নম্বরে সেম একটি ম্যাথ দেওয়া আছে, এখানে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে একটি ধারা দেওয়া আছে
আমি ধারাটা একটু লিখে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। 5 + 11 + 17 + 23 + ডট 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 এখানে যোগ দিয়ে 59 ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে খেয়াল করুন, এখানে একটি ধারা দেওয়া আছে এবং মাঝের পদগুলো কিন্তু ভ্যানিশ এবং শেষ পদ দেওয়া আছে 59। তাহলে এখানে যদি আমরা ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, দেখুন সবগুলোর যোগফল অর্থাৎ এই যে ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এই যে সমষ্টি যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কততম পদ সেই পদের সমষ্টি নির্ণয় করতে হবে। অর্থাৎ শেষ পদটা যততম পদ সেইতম পদের সমষ্টিটা নির্ণয় করলে আমাদের এই সম্পূর্ণ ধারাটা সমষ্টি নির্ণয় হয়ে যাবে। তাহলে এখানে 59টা কততম পদ সেটা আগে নির্ণয় করতে হবে। তাহলে কততম পদ যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা আগের দুইটা ম্যাথে শিখেছিলাম যে কততম পদের সমষ্টি এগুলো নির্ণয় করতে হলে আমাদের পদ সংখ্যাটা n ধরে নিতে হয়। অর্থাৎ ধরি n-তম পদ হচ্ছে আমাদের 59, তখন এইখান থেকে আমরা n এর মানটা নির্ণয় করতে পারবো। এখন n এর মানটা যদি আমরা নির্ণয় করে ফেলি তাহলে অততম পদের সমষ্টি নির্ণয় করলে আমরা ধারাটা নির্ণয় হয়ে যাবে। তো চলুন এটা হচ্ছে আমাদের 12 নম্বর সমস্যা। তো প্রদত্ত ধারার প্রথম পদ, তো এখানে প্রদত্ত ধারার প্রথম পদটা হচ্ছে 5। অতএব সাধারণ অন্তর ডি হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 11 বিয়োগ 5 সমান সমান 6। তো এখানে আমরা সাধারণ অন্তর পেলাম, প্রথম পদ পেলাম। তাহলে এখানে এটা কততম পদ সেটা বের করতে হবে। ধরি 59 হচ্ছে n-তম পদ, ধরি n-তম পদ সমান সমান 59। আমরা জানি n-তম পদ সমান সমান, n-তম পদের সূত্র কি a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এটাও n-তম পদ এবং এটাও n-তম পদ, তাহলে এটা সমান সমান এটা আমরা লিখতে পারি। প্রশ্ন মতে a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু 59। এখানে a এর মান হচ্ছে 5 প্লাস n-1 আর d এর মান হচ্ছে 6 ইকুয়াল টু 59 বা 5। এখানে 5 হচ্ছে প্লাস, ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে। এখানে n-1 ইন্টু 6 ইকুয়াল টু 59 - 5 বা n-1 ইকুয়াল টু, এখানে 59 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হবে 54 এবং এখানে 6টা হচ্ছে গুণ আকারে, তো আমরা যদি এটা এই পাশে নিয়ে যাই তাহলে 6টা ভাগ আকারে হয়ে যাবে বা n-1 ইকুয়াল টু 6 দিয়ে যদি আমরা 54কে ভাগ করে 9 হবে, 6 নং 54 বা n ইকুয়াল টু এই 1টা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 9 আর 1 কত হয় 10 হয়। তো এখানে n-তম পদটা অর্থাৎ এটা কততম পদ, দশম পদ। তাহলে আমরা যদি দশম পদের সমষ্টি নির্ণয় করি তাহলে পুরো সম্পূর্ণ ধারাটির আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো। তো এই লাইনটা অবশ্যই যদি আমরা লিখে দিই তাহলে ভালো হয় টিচারদের জন্য। তো এখানে দশটি পদের সমষ্টি নির্ণয়
করলে সম্পূর্ণ ধারার সমষ্টি নির্ণয় হবে। ওকে, এই লাইনটা আপনারা চাইলে লিখতে পারেন, আবার না লিখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো এখন 10টি পদের সমষ্টি, অতএব 10টি পদের সমষ্টি সমান সমান, আগে সূত্রটা লিখতে হবে, দশটি পদ যেহেতু বলেছে তাহলে n এর পরিবর্তে আমাদের 10 দিতে হবে। n/2 ইন্টু 2a প্লাস n-1, এখানে n এর পরিবর্তে কিন্তু আমি 10 দিচ্ছি, কিন্তু বলছি n, কারণ সূত্রের জন্য। ওকে, তো এখানে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 5, আর এখানে 2, আর এর মান ছিল কত, 5, প্লাস 10 থেকে 1 চলে গেলে থাকে 9 ইন্টু ডি এর মান ছিল 6 ইকুয়াল টু 5, 5 দুগুণা 10 প্লাস 6 54 ইকুয়াল টু 5 ইন্টু 10 আর 54 হচ্ছে 64। 64কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হবে কত, 64কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 4 5 20, 20 শূন্য, হাতে থাকে 2, 5 6 30 আর 2 32, অর্থাৎ 320। তাহলে সম্পূর্ণ ধারাটির সমষ্টি কত, 320। তাহলে এই লাইনটি লিখে দিই আমরা, অতএব ধারাটির সমষ্টি সমান সমান 320, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলুন পরবর্তী সমস্যায় চলে যাই আমরা। এখানে যে 12 নম্বর ম্যাথটি আছে, এই 12 নম্বর ম্যাথটি সেম একই প্রসেসে আপনার করতে হবে। আমি এখানে করে দিচ্ছি, আপনারা এটা আমার ভিডিও এখানে স্কিপ করে আপনারা নিজেরা করবেন, এবং তারপর অঙ্কটি করা শেষ হলে আপনারা মিলিয়ে নেবেন। তো এখানে সেম প্রসেস, এখানে একটি ধারা দেওয়া আছে এবং বলা হয়েছে ধারাটির সমষ্টি কত, অর্থাৎ সমান সমান দিয়ে কত দেওয়া আছে, তার মানে বলা হয়েছে এখানে সমষ্টি কত। তো এখানে প্রথম পদটা আমরা নির্ণয় করি। প্রদত্ত ধারার প্রথম পদ a সমান সমান হচ্ছে এখানে 29, অতএব সাধারণ অন্তর d ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ হচ্ছে 25 এবং প্রথম পদ হচ্ছে 29। তো এটা থেকে আমরা যদি বিয়োগ করি -4 আসবে অ্যান্সার। ওকে, কেন -4 আসবে, কারণ এটা হচ্ছে দ্বিতীয় পদটা হচ্ছে বড়। আপনারা ক্যালকুলেটরে বিয়োগ করে দেখেন, এখানে -4 আসছে। তো এখানে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর পেয়েছি। তো ধারাটির যদি সমষ্টি নির্ণয় করতে চাই, এখানে -23টা কততম পদ সেটা আমাদের আগে নির্ণয় করতে হবে। তো ধরি n-তম পদ সমান সমান -23। ওকে, তো এখানে -23টা n-তম পদ ধরলাম। কেন ধরলাম, কারণ আমরা এই -23টা যততম পদ তততম পদের সমষ্টি যদি নির্ণয় করি তাহলে সম্পূর্ণ ধারাটির সমষ্টি নির্ণয় করা হয়ে যাবে। তো আমরা জানি n
আমরা জানি n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে আমরা এটাও n তম পদ, এটাও n তম পদ, তো এটা সমান এটা লিখতে পারি। -4টা লিখে রাখলাম। প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু -23, বা এর মান হচ্ছে 29 প্লাস n মাইনাস 1 আর ডি এর মান হচ্ছে -4 ইকুয়াল টু -23। ওকে, এখন এই পাশে যে 29 আছে, এই 29টা এই পাশে প্লাস আছে, ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে হবে মাইনাস, অর্থাৎ এখানে n মাইনাস 1 এর সাথে -4টা গুণাকারে থাকবে এবং -23 -29 বা n মাইনাস 1 ইকুয়াল টু, এখানে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, যেহেতু এখানে দুটোই মাইনাস চিহ্ন তাহলে যোগ করতে হবে। তো 23 আর 29 যদি আমরা যোগ করি তো কত হবে, 9 আর 3 12, 12 2 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 2 5, অর্থাৎ 52 হবে। এবং এইখানে খেয়াল করুন, এখানে -4টা এখানে গুণ আকারে আছে, তো আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ আকারে হয়ে যাবে। ওকে, এখন n মাইনাস 1 মাইনাস মাইনাস কাটা, এখানে 4 দিয়ে যদি আমরা 52কে গুণ করি তাহলে হবে কত, 4 1 কে 4, হাতে থাকে 1 আর 2, 3 4 12, অর্থাৎ 4 13 52, 3 4 12 2 হাতে থাকে 1, 4 1 4 1 5। ওকে, আর এখানে n থাকলো এবং এই যে -1টা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে +1। তো +1 যদি হয় 13 সাথে 1 যোগ করলে হয়ে যাবে 14। তো n তম পদটা কত, 14, অর্থাৎ এই যে -23টা এটা কততম পদ, 14তম পদ। তাহলে আমরা যদি 14টি পদের সমষ্টি নির্ণয় করি তাহলে এই সম্পূর্ণ ধারার সমষ্টি নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা ওই লাইন দুটো লেখার এখন আর প্রয়োজন নাই, তো আমরা সরাসরি সমস্যাটি সমাধান করে ফেলি। তো অতএব 14টি পদের সমষ্টি সমান সমান সূত্রটা ছিল কি, যেহেতু 14 তো এখানে n এর পরিবর্তে হবে 14 আর নিচে হবে 2, এখানে হবে 2 ইন্টু এই n এর পরিবর্তে হয়ে যাবে 14। ওকে, তো এই ছিল আমাদের সূত্রটি। এখন আমরা মান বসিয়ে ফেলি। 14কে 2 দিয়ে ভাগ করলে হবে 7 আর 2, আর এখানে এর মানটা হচ্ছে 29 প্লাস এখানে 14 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকবে 13, 13 সাথে গুণ করতে হবে কত, -4। ওকে, তো এখানে 7, এখানে 29কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 9 2 18 8, হাতে থাকে 1, 2 2 4 আর 1 5, অর্থাৎ 58 প্লাস মাইনাসে হবে মাইনাস 13 দিয়ে 4কে গুণ করলে 3 4 12 2, হাতে থাকে 1, 4 1 4 আর 1 5। এখন এই 58 থেকে যদি আমরা 52 বিয়োগ করি তাহলে থাকবে কত, 6, অর্থাৎ 6। তো এই 6 7 42 হয়, 6 7 42। তো এটাই হচ্ছে আমাদের ধারাটির সমষ্টি। অতএব ধারাটির সমষ্টি সমান সমান 42, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো
তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। এবং কোন কোন অধ্যায়ের উপর আমরা নতুন নতুন ভিডিও তৈরি করবো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে আমাদের